ওয়েল, তো বলা ভালো যে আইএসএল জট কিন্তু এই মুহূর্তে কোনো রকম ভাবেই কাটতে চাইছে না। মিটিং মিছিল, লেটার আদান প্রদান এইসব নিয়ে কিন্তু মোটামুটি ঘেটে 2025-26 সিজন কবে থেকে স্টার্ট হবে উই জাস্ট ডোন্ট নো। তো এই সব সিচুয়েশন যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে বলা ভালো যে আইএসএল এর এন্ড গেম কিন্তু শুরু হয়ে গেছে। কি হয়েছে, কি বৃত্তান্ত, সবকিছু নিয়ে কিন্তু কথা বলবো। তো লাস্ট 31শে ডিসেম্বর 2025 কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রত্যেকটা আইএসএল ক্লাবকে কিন্তু একটা লেটার পাঠায়। সেই লেটারের মধ্যে বলা হয় যে উইদিন 24 ঘন্টার মধ্যে কিন্তু জানাতে হবে কোন কোন ক্লাবস এই বছর আইএসএল সিজনে কিন্তু পার্টিসিপেট করছে আর পার্টিসিপেশন রাখছে না, এরকম কিন্তু জানাতে হবে। তো ক্লাবসরা কিন্তু সেই লেটারের কিন্তু রিপ্লাইটা দিয়েছে, কিন্তু সেই লেটারের মধ্যে 5টা এমন কি বা এমন এক একটা পয়েন্ট তারা উল্লেখ করে ধরেছে যেটা কিন্তু এএফএফ কে বলে দিয়েছে যে এই 5টা পয়েন্ট কিন্তু ক্ল্যারিফাই করে রিটেনে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে প্রত্যেকটা ক্লাবসকে কিন্তু জানাতে হবে, তবেই কিন্তু তারা পার্টিসিপেট করবে এই সিজনে। তো কি কি 5টা পয়েন্ট আমরা জেনে নেব। তার আগে কিন্তু বলবো যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, এরকম সবকিছু নিয়ে কিন্তু একটা ট্যাকটিক্যাল ডিসকাশন ওয়ালা ভিডিও আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যেতে যেতে যদি পছন্দ হয় তাহলে কিন্তু একটু লাইক করে দিও। লাউড করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তো চলো শুরু করি। যে 5টা পয়েন্ট কিন্তু প্রত্যেকটা ক্লাবস কিন্তু এফ কে জানিয়েছে যে আপনারা রিটেনে ক্ল্যারিফিকেশন আমাদের দিন, কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর আগে প্রচুর এরকম কথা বলেছে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আর হচ্ছে না। তো কোথাও আইএসএল ক্লাবসরাও কিন্তু এবার পুরো বেঁকে দাঁড়িয়েছে যে না, কোনো রকম ভারবালি কোনো রকম কথাবার্তায় কিন্তু আমরা মানবো না, আমাদের কিন্তু রিটেন দিতে হবে। তো কি কি সেই 5টা জিনিস আমি আমার ডায়েরিতে নোট করে রেখেছি, আমি পরপর সেটা নিয়ে কথা বলছি। প্রথম কথা, আমি যে লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম বাজেটের বিষয়টাকে নিয়ে, সেখানে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে এই যে 21 কোটি টাকা যে কমার্শিয়াল পার্টনারের যেটা যার জন্য ধরা হয়েছে 30%, সেই 21 কোটি টাকাটা কে দেবে। আইএসএল ক্লাবসগুলো কিন্তু লেটারে কিন্তু সেটাই জানিয়েছে যে যদি কোনো কমার্শিয়াল পার্টনার আসে তাহলে তো ভালো কথা যে তারাই 21 কোটি টাকা পে করবে, মানে কমার্শিয়াল পার্টনারের যে পার্সেন্টেজটা রয়েছে সেটা তো তারাই পে করবে। কিন্তু যদি কোনো রকম কমার্শিয়াল পার্টনার না আসে, এএফএফ যদি না নিয়ে আসতে পারে, তাহলে সেই 21 কোটি টাকাটা কারা পেমেন্ট করবে। ক্লাবসগুলো কিন্তু 21 কোটি টাকার একটা পয়সাও কিন্তু সেখানে বেয়ার করবে না, সেই বেয়ারটা কিন্তু করতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেই এখানে কিন্তু করতে হবে। তার কারণ পুরো লিগের দায়ভারটা তাদের উপরেই, তারাই হচ্ছে মেন পরিচালক। তো সেই ক্ষেত্রে কিন্তু এএফএফ কেই কিন্তু এই দায়িত্বটা নেওয়া উচিত যে 21 কোটি টাকার যে অ্যামাউন্টটা তারা আর কি ধরে রেখেছিল কমার্শিয়াল পার্টনারের জন্য, সেই কমার্শিয়াল পার্টনারের পার্সেন্টেজটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু বেয়ার করতে হবে। এখানে কিন্তু একটা ক্লাবও কিন্তু এখানে একটা টাকাও বেয়ার করবে না। তো কোথাও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটা হয়তো ভেবেছিল যে এরকম একটা 7 একটা মডেল বানিয়ে ক্লাবসদেরকে ইনবিন করে কোনো রকমে যদি এই বছরের আইএসএলটা যদি চালিয়ে নেওয়া যায়, তো সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। প্রথম কথা বলা ভালো যে কেন হচ্ছে না, তার একটাই কারণ, কিছু ক্লাবস, পাবলিক ক্লাবস যেরকম মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এরা বাদ দিয়ে ম্যাক্সিমাম তো সব ফ্র্যাঞ্চাইজি ক্লাব যারা কিন্তু রিলায়েন্সকে দেখে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে এসেছিল, বা বলা ভালো যে রিলায়েন্স কিন্তু এইসব ফ্র্যাঞ্চাইজি ক্লাবসদের কিন্তু নিয়েছিল। আজকে যখন রিলায়েন্সই নেই সেই লিগে, তাহলে তারা এআইএফএফ এর কথা কিভাবে বিশ্বাস করবে। আর বিগত লাস্ট 3 বছর ধরে যে কল্যাণ চৌবের একটা টিম যেরকম ভাষণবাজি দিয়ে গেছে, যেরকম বক্তৃতা দিয়ে গেছে, ইমপ্লিমেন্টেশন তো দূরে থাক, সামান্য কানাঘোষাও কিছু হয়নি। তো সেইখানে দাঁড়িয়ে তারা কেনই বার বিশ্বাস করবে এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই যে প্ল্যানটা যেটা তৈরি করেছে, প্ল্যানটা খুব ভালো তৈরি করেছে। তারাও কিন্তু প্রত্যেকবারই কিন্তু একটা জিনিসই বলেছে, প্ল্যান খুব ভালো হয়েছে, আমরা কিন্তু এই প্ল্যান মুখাফিকি কিন্তু খেলতে চাই, কিন্তু কমার্শিয়াল পার্টনার ছাড়া আমরা কিন্তু এক বিন্দুও এই সিজনের ফুটবল কিন্তু মাঠে গড়াবো না। সেকেন্ড পয়েন্ট কিন্তু তারা বলেছে যে প্রত্যেকটা ক্লাবস কিন্তু এই বছর কিন্তু পার্টিসিপেশন ফিস কিন্তু দিতে পারবে না, বা 2025-26 যে সিজনটা আসছে এইরকম একটা ইন্টারিম লিগের জন্য কিন্তু কোনো রকম পার্টিসিপেশন ফিস কিন্তু কোনো ক্লাবই দিতে পারবে না। এটা কিন্তু পুরোপুরি এগেইনস্টে যাচ্ছে, ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্টের বাইরে কিন্তু যাচ্ছে। তার কারণ হচ্ছে, প্রথম কথা, এরকম ইন্টারিম একটা লিগ তৈরি হচ্ছে, একটা কোনো রকমে কাস্টমাইজ করা লিগ তৈরি হচ্ছে। তার পাশাপাশি কিন্তু এরকম আনসার্টেনিটি যে রয়েছে, আনসার্টেন যে রেভিনিউ জেনারেটটা হবে সেটা কিন্তু কেউ জানে না। তো
তো তার পাশাপাশি যখন পার্টিসিপেশন ফিসও দিতে হবে, প্লাস তোমার স্টেক হোল্ডারের পার্সেন্টেজও দিতে হবে, মানে 50% শেয়ার যেটা ক্লাবসের দিতে হবে মিলিত যৌথভাবে, সেই টাকাটাও দিতে হবে, প্লাস এক্সট্রা যে খরচ সেটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো। এত কিছু কিন্তু ক্লাবসরা এই মরশুমে কিন্তু বেয়ার করতে পারবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে যে কোনো রকম পার্টিসিপেশন ফিস কিন্তু দিতে পারবে না। যদি ব্রডকাস্টিং এর জন্য পয়সা লাগে সেটাও কিন্তু জোগাড় করতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। তার কারণ হচ্ছে তারাই কিন্তু মেন পরিচালক এই লিগের। তো উচিত তাদেরই যে ব্রডকাস্টিং পার্টনার প্লাস হচ্ছে কমার্শিয়াল পার্টনার তাদেরই নিয়ে আসার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারা যদি ফেল করে সেটা আনতে, তাহলে কিন্তু সেই বাবদ যে খরচাটা রয়েছে ক্লাবসরা কিন্তু সেই খরচা বের করবে না, সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেই কিন্তু দিতে হবে। তৃতীয় যেই কারণটা ক্লাবসগুলো তুলে ধরেছে সেটা কিন্তু এক্সট্রা কোনো রকম এক্সপেন্সেস কিন্তু ক্লাবসরা করবে না, বা বলা ভালো ট্রাভেলিং বলো, ট্রাভেলিং তো সেরকম একটা নেই, কারণ দুটো সেন্ট্রালাইজ ভেন্যুতে তোমার ম্যাচগুলো হচ্ছে। ম্যাচ অর্গানাইজিং, ফুডিং, লজিং এইসব যে জিনিসগুলো রয়েছে তার কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু পে করা উচিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। এখানে কিন্তু জানানো হয়েছে ক্লাবসরা কিন্তু তাদের ইন্টারিম যে ক্লাবসের যে এক্সপেন্সেস গুলো রয়েছে তার বাইরে কিন্তু যদি খরচা করতে হয় তাহলে কিন্তু স্বল্প পরিমাণ পয়সা কিন্তু তারা খরচা করবে, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু বেয়ার করা উচিত এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে। এটা কিন্তু ক্লাবসরা কিন্তু জানিয়ে দিয়েছে। প্লাস এটাও সাজেস্ট করেছে যে গভর্নমেন্টের সাথে কথা বলে কোনো রকম যদি কোনো কিছুতে যদি কাট করা যায়, কারণ আমরা জানি যে স্টেডিয়াম ভাড়া রয়েছে। সল্টলেক স্টেডিয়ামে যদি বলি, সল্টলেক স্টেডিয়ামের একদিনের ভাড়া মেবি 30 থেকে 35 লক্ষ টাকা একদিনের জন্য। তো সেটা যদি গভর্নমেন্টের সাথে কথা বলে কোনো রকম যদি এই সিজনের জন্য যদি সেটাকে কাট করানো যায়, সেটা তো এআইএফএ প্লাস ক্লাবগুলোরই সব থেকে বড় সুবিধা হয়ে যাবে এই ক্ষেত্রে। তো সেই জিনিসটাই কিন্তু জানানো হয়েছে যে কোথাও গভর্নমেন্টের সাথে কথা বলে এই প্রাইস কাটের বিষয়টা কিন্তু একটুখানি দেখা উচিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এখানে। ওকে, তো লাস্ট যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু একটা ক্লিয়ার রোড ম্যাপ কিন্তু তারা চেয়েছে যে কোনো রকমে এই সিজনটা এরকম ভাবে কাটানোর পর নেক্সট সিজন থেকে মানে 2026-27 থেকে যে একটা রোড ম্যাপ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে প্ল্যানটা নিয়ে এসেছিল তার একটা ক্লিয়ার কিন্তু রোড ম্যাপ কিন্তু তারা চাইছে। কমার্শিয়াল পার্টনার কে হবে, কি বৃত্তান্ত, রেভিনিউ শেয়ারিং এর ব্যাপারটা সবকিছু কিন্তু একটা ক্লিয়ার স্টেট কিন্তু একটা ভিশন কিন্তু যারা চাইছে, একটা ভায়াবিলিটি তারা চাইছে যে এই সিজনটা কমপ্লিট করার পর নেক্সট সিজন থেকে যখন ফুললি একটা সার্টেন জায়গার মধ্যে চলে আসবে অল ইন্ডিয়া ফুটবল, তো তারপরে যেন সেই রোড ম্যাপ মোতাফিক যেন কাজ কিন্তু প্রপার ওয়েতে হয়। কারণ শর্ট টার্ম লিগ করানোর পরে আমরা শর্ট টার্ম লিগের জন্য এতগুলো টাকা ইনভেস্ট করে ফেলবো, তারপরে দেখা গেল আবার সেই যেমনটা তেমন সেই আনসার্টেনিটি রয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে, সেটা কিন্তু ক্লাবসগুলো আর চায় না। একটা ক্লিয়ার ভিশন কিন্তু চাইছে এখানে ইন রিটেন, কোনো ভাড়াবালি কিন্তু এখানে নয়। তো এই 5টা জিনিস কিন্তু উল্লেখ করেছে। হ্যাঁ, বলা ভালো এখানে ইস্ট বেঙ্গল ক্লাবেরও কিন্তু এখানে সিগনেচার রয়েছে, মানে 13টা টিম, আইএসএল এর 13টা টিম এক্সপেক্ট জামশেদপুর এফসি। কারণ জামশেদপুর এফসি কিন্তু জানিয়ে দিয়েছে এই বছরের সিজন যেরকমই হোক না কেন, ম্যাচগুলো যেইভাবেই হোক না কেন, যেই ভেন্যুতেই হোক না কেন, আমরা কিন্তু খেলবো। তার একটাই কারণ, তারাও কিন্তু দায়সারাভাবে তাদেরও কিন্তু খেলতে হচ্ছে। তার কারণ যদি জামশেদপুর এফসি এই আইএসএল না খেলে কোনো রকম যদি তাদের অপারেশন বন্ধ করে, তাহলে কিন্তু টাটা ট্রাস্ট থেকে যে টাকাটা তারা পায় প্রত্যেক বছর ফুটবল ডেভেলপমেন্টের বলো, সব রকম ডেভেলপমেন্টের বলো, তাদের মানে অনেক জুনিয়র লিগ চলে, সেই লিগের তারপরে জুনিয়র টিম রয়েছে, তাদের পুরো ফান্ডটা কিন্তু টাটা ট্রাস্ট কিন্তু বন্ধ করে দেবে। তো কোথাও সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু জামশেদপুর এফসি আগে থেকেই বলে দিয়েছে যে যদি আইএসএল হয় যেরকম ভাবেই হোক না কেন আমরা কিন্তু আইএসএল খেলবো। ওয়েল, তো নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু প্লেয়ার্সরা যে তাদের রেসপেক্টিভ টিম ছেড়ে দিচ্ছে সেই বিষয়টা নিয়ে। যে কোথাও গুঞ্জন এটা উঠেছে যে কেভিন সিভিলি কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে। কোথাও আমরা এটাও দেখেছি যে এফসি গোয়া থেকে হাবিয়াস সিভিলিও, টোরো, বোরা হেরেরা এরা বেরিয়ে গেছে। কোথাও কেরালা ব্লাস্টার্স থেকে কিন্তু আদ্রিয়ান লুলাকে কিন্তু লোন ডিলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, কালকে কিন্তু সেটা অফিসিয়ালি পোস্ট হয়ে গেছে। তো এরকম যে প্লেয়ার্সরা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু হওয়ারই ছিল। আজকে ডিসেম্বর মাসেও যখন কোনো রকম ক্ল্যারিটি তারা পায়নি, তারা স্বাভাবিক ব্যাপার এই যে 1 মাসের যে পিরিয়ডটা রয়েছে, উইন্টার ট্রান্সফার উইন্ডোটা রয়েছে, 1 জানুয়ারি থেকে কিন্তু ওটা স্টার্ট হয়ে গেছে আপ টু 31 জানুয়ারি অবধি। তারা কিন্তু চাইবেই যে এই 1 মাসের মধ্যে যদি আমার কাছে কোনো ভালো অফার থাকে, যদি এই সিজনের বলটা আমার গড়াতে হয়, তাহলে কিন্তু এই 1 মাসের মধ্যে কিন্তু আমার বেরিয়ে যেতে হবে। এইখানে তো কোনো রকম মানে নিশ্চয়তা তারা দেখছে না, পুরোপুরি কিন্তু অনিশ্চয়তার জায়গা। তো এখানে ক্লাবসরাও কিন্তু আর ধরে রাখতে চাইছে না খুব, কারণ তারাও কিন্তু জানে যে আদেও লিগটা হবে কিনা, এটা কিন্তু ক্লাবসরাও জানে না, প্লেয়ার তো দূরস্থ।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোটামুটি এই 3-4টে প্লেয়ার বা 5টা প্লেয়ার এরকম বেরিয়ে যাওয়ার খবর কিন্তু আছে। প্লাস এর পিছনে আরো অনেক প্লেয়ার আছে যারা কিন্তু একটা টাইম নিয়ে রেখেছে। কেভিন সিভিলের কথা আমি যদি বলি তাহলে কিন্তু একটা টাইম কিন্তু দিয়ে রেখেছে। ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকেই আশ্বাস দিয়েছে যে এই বছরের আইএসএল কিন্তু হবে, তোমরা কিন্তু খেলবে। কিন্তু এরপরেও যদি প্লেয়ার্স চায় যে আমি বেটার কোথাও গিয়ে খেলবো, বেটার শেপে খেলবো, আরো গেম টাইম আমার দরকার, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব এখানে কিন্তু কোনো প্লেয়ারকেই আটকাতে পারে না। তারা যখন লাইভলিহুডের প্রশ্ন দেখিয়ে একটা প্লেয়ারকে নিতে পারে, আই রিপিট, তারা যখন কোনো লাইভলিহুডের প্রশ্ন দেখে একটা প্লেয়ারকে নিতে পারে, একটা প্লেয়ারকে সাইন করাতে পারে, তাহলে কিন্তু লাইভলিহুডের প্রশ্ন যদি প্লেয়ারটা তোলে সেই প্লেয়ারকে কিন্তু ছাড়া উচিত। এক্ষেত্রে আমার মনে হয় না ইস্ট বেঙ্গল ক্লাব এখানে কাউকে আটকাবে। যদি কোনো প্লেয়ার বেরিয়ে যেতে চায়, কেভিন সিবেলে যদি বেরিয়ে যেতে চায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু তাকে ছেড়ে দেবে। হ্যাঁ, একটা সমস্যা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য হবে যে তার ডিফেন্সের ব্যাকবোন কিন্তু বেরিয়ে যাবে, কারণ এই মুহূর্তে কেভিন সিভিলের রিপ্লেসমেন্টে কিন্তু কোনো প্লেয়ার ইস্ট বেঙ্গল টিমে নেই আনোয়ার আলী জুটি হিসেবে থাকার জন্য। তো কোথাও এটা তো একটা বড় সেটব্যাক তো ইস্ট বেঙ্গলের জন্য হবেই, কিন্তু এর জন্য কিছু করার নেই। এর জন্য কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু দায়ী। পুরো সিস্টেমের ফেলিওরের জন্য আজকে কিন্তু এই পজিশনে প্রত্যেকটা ক্লাবকে কিন্তু আসতে হচ্ছে যে তাদের প্লেয়াররা তাদের ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে ভালো লিগে খেলার জন্য, ভালো ইস্যুতে খেলার জন্য, বা তাদের গেম টাইমের জন্য। মেন কিন্তু তাদের গেম টাইমটার জন্য। সিজন যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু স্যালারি পেয়ে যাবে, কিন্তু গেম টাইম কটা ম্যাচই বা খেলবে? ওই রকম যদি দুটো লেগে যদি ম্যাচ হয় বা দুটো ভেন্যুতে যদি ম্যাচ হয়, তাহলে তো একটা টিম বা 3টে কি 6টার মতন টিম এরকমও থাকবে যে যারা শুধুমাত্র 6টা ম্যাচ খেলবে। 6টা ম্যাচ খেলার জন্য কি কাউকে ওরকম কোটি কোটি টাকা দিয়ে বসিয়ে থাকবে টিমসরা? সেটা কিন্তু একদমই নয়। তো কোথাও সেই জায়গাটা কিন্তু মাথায় রেখেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এরপরে কিন্তু আরো প্লেয়ার্স এরকম বেরিয়ে যাবার কিন্তু রব উঠবে যত এরকম জানুয়ারি মাস সামনের দিকে এগোবে, আর যত এরকম আনসার্টেনিটির মধ্যে থাকবে, এরকম প্লেয়ার কিন্তু বেরিয়ে যাবার খবর কিন্তু সবার কাছেই থাকবে। আর মোটামুটি সবাই কিন্তু পোস্ট দেখতে পেয়ে যাবে, আর আমরা তো খবর দিয়েই দেবো যারা আমরা এরকম রেগুলার ভিডিও এরকম বানাই। তো এই মুহূর্তে জানি না কি হবে, 2025-26 সিজনটা কোন দিকে এগোচ্ছে, মানে শেষের দিকে এগোচ্ছে, মানে পুরো আর লিগ হবে না এই দিকেই এগোচ্ছে, নাকি আরো কোনো রকম নতুন জিনিস আমাদের সামনে আসে সেটাই। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যেটা খবর আমার কাছে রয়েছে যে চেষ্টা কিন্তু দ্রুততম করার চেষ্টা করছে যে কোনো রকম ভাবে যদি টেন্ডারটা রিলিজ করে এফএসডিএল কে যদি আনা যায়, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ চলছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু টেন্ডার রিলিজও হয়ে যাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে। কারণ টেন্ডার তো অলরেডি ছেড়েছিল, সেখানে কিছু চেঞ্জেস কিন্তু লাগবে। টেন্ডারটায় কিছু চেঞ্জেস করে তারপরে কিন্তু সেটা পোস্ট করতে হবে। সেই কাজ কিন্তু দ্রুততার সাথে কিন্তু করছে। আশা করি টেন্ডার এই উইকের মধ্যেই কিন্তু রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরেই কিন্তু আমরা মোটামুটি জানুয়ারির 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু আমরা জেনে যেতে পারি যে এফএসডিএল কি আদেও আসছে ইন্ডিয়ান ফুটবলে আবার নতুন করে ইনভেস্ট করার জন্য। তার কারণ এটা মোটামুটি ক্লিয়ার সবার কাছে যে এফএসডিএল ছাড়া আর কারোর কিন্তু ক্ষমতা নেই, কারোর কিন্তু আর ইন্টারেস্টও নেই এই লিগ চালানোর জন্য। তার কারণ আই লিগের মতন টেন্ডার যারা রিজেক্ট করে, 6 কোটির মাত্রাটা টেন্ডার কিন্তু বার করেছিল আই লিগে, সেই আই লিগ করানোর মতনও ইন্টারেস্ট কোনো একটা পার্টির কিন্তু ছিল না। তো সেখানে তো আইএসএল তো অনেক বড় ব্যাপার। তো কোথাও এফএসডিএল ছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো গতি নেই। এটা এফএসডিএল জানে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে জানে, প্রত্যেকটা ক্লাবসও কিন্তু জানে। তো দেখা যাক কি হয়, 2026টা কতটা ভালো যায় আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডার হিসাবে। এবার দেখা যাক, যা হবে তো অবশ্যই সেটা নিয়ে আপডেট তো আসবে, আর আমরা তো জেনে যাবই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি পুরো জিনিসটা আমি কভার করতে পারলাম। যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি এতটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটুখানি লাইক করে দিও। ততক্ষণের জন্য কিন্তু শুভরাত্রি, দেখা হয় পরের ভিডিওটা। ততক্ষণের জন্য টাটা।